জার্মানি মিউনিখ শহর থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি জয় জেমস কস্তা। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একটা ঘটনা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং তার সাথে আশেপাশে কী ধরনের তথ্য নিয়ে আজকে ভিডিওটা করতে যাচ্ছি সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো 2 বছর আগের একটা ঘটনা, সেটা হলো যে আমি তখন আমাদের কোম্পানিতে ইন্টার্নশিপ করতেছি। ইন্টার্নশিপ মানে হলো যে আপনারা জানেন ইন্টার্নশিপ যেটা হয় আর কি, আমাদের জার্মানিতে এটাকে ওয়ার্ক স্টুডেন্ট বলে বা ওয়ার্ক স্টুডেন্ট বা ওয়ার্ক স্টুডেন্টিন বলে। তো যেটা হয় যে 12টার সময় আমাদের লাঞ্চ হয়, আমরা সবাই মিলে একত্রে, আমাদের একটা কিচেন আছে, কিচেনে সবাই আসি, সেখানে হলো আড্ডা দেই এবং 1 ঘন্টা যেহেতু লাঞ্চ ব্রেক, তো লাঞ্চ করতে আর বেশিক্ষণ সময় লাগে না। তো লাঞ্চ করার আধা ঘন্টা সময় লাঞ্চের জন্য যায়, আর আধা ঘন্টা আমরা গসিপিং করি, আমাদের পার্সোনাল লাইফের কোনো কিছু যদি থাকে সেটা সবার সাথে শেয়ার টেয়ার করি, মুভি দেখা থেকে শুরু করে ইত্যাদি। 2 বছর আগে তখন আমার এক কলিগ আমাদেরকে হঠাৎ করে আলোচনার মধ্যে বলতেছেন যে উনি হলো আপনার এওকা, মানে হলো যে আমাদের এই হেলথ ইন্স্যুরেন্সের একটা ব্যাপার স্যাপার আছে আর কি, জার্মানিতে হেলথ ইন্স্যুরেন্স থাকে। তো এওকা বা আওকা যেটা বলে, আওকা আওকা নামে একটা হেলথ ইন্স্যুরেন্সের একটা কোম্পানি আছে। তো সে ওখানে গিয়েছিল এবং যাওয়ার পরে যেটা হয়েছে, তাকে তারা বলেছে যে সেই বছরে, মানে 2022 সালের কথা বলতেছি আমি, 2022 সালে অ্যাজ আ জার্মান, মানে হলো জার্মানিতে একটা, নট এজ এ জার্মান, জার্মানিতে একটা হিউম্যান বিইংয়ের লাইফের ভ্যালু, মনিটারি ভ্যালু কত সেটা তাকে জানানো হয়েছে। এবং তাকে আমি জিজ্ঞেস করলাম খুব অবাক হয়ে যে তোমার জীবনের মনিটারি ভ্যালু কত, মানে তোমার জীবনের তাহলে মূল্য কত ইউরো। তখন সে বললো যে তাকে জানানো হয়েছে যে জার্মানিতে একটা জীবনের মূল্য ধরা হচ্ছে 2022 সালে 1.1 মিলিয়ন ডলার থেকে আপনার 3.3 মিলিয়ন ডলারের আশেপাশে। অর্থাৎ আমি যদি ইউরোতে বলি তাহলে কিছুটা হলো যে 1 মিলিয়ন ইউরো থেকে শুরু করে 3 মিলিয়ন ইউরোর আশেপাশে একটা মনিটারি ভ্যালু একটা মানুষের জীবনের জন্য। তো সেটা শুনে আমি খুবই অবাক হলাম, কারণ আমি তো কোনোদিন চিন্তা করি নাই যে জীবনের একটা মনিটারি ভ্যালু থাকতে পারে। তো তারপরে সেটা নিয়ে মাথা ব্যথা নাই, এটা শুনে আমি খুব হাসাহাসি করলাম এবং এটা বলে চলে গেলাম। তারপরে তো কোনো ঘটনাই নাই। তো আমাদের এই স্টুডেন্ট প্রোটেস্টটা যখন শুরু হইলো, বৈষম্য বিরোধী যে আন্দোলনটা শুরু হলো, সেটার তো মানে খুবই খুবই বেদনাদায়ক একটা ঘটনা ঘটছে এবং এবং বিশেষ করে প্রবাসী যারা ছিল তাদের জীবনের মনে হয় যে মানে হলো যে লাইফ টাইমের একটা পুরো ইনসিডেন্ট হয়ে থাকবে যে এই ঘটনাটা। কারণ আপনারা যখন বাংলাদেশে ছিলেন, বিশেষ করে যারা হলো মফস্বল শহরে, ঢাকার বাইরে যারা থাকেন, সেক্ষেত্রে যেটা হয়েছে যে টিভিতে তো কিছু দেখাচ্ছিল না, আপনারা কিছু জানতে পারতেছিলেন না। তারপর আবার ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল। তো যেটা হয়েছে যে আমরা জানতেছিলাম, আমরা বাইরে থেকে জানতেছিলাম, আমরা আবার এই খবরগুলো বাংলাদেশে জানাইতেও পারতেছিলাম না, কারণ হলো কথা বলা যাচ্ছিল না। একদম কথা বলা যেহেতু যাচ্ছিল না, তখন দেখা যাচ্ছিল যে মানে না এইদিকে যেতে পারতেছি না ওইদিকে যেতে পারতেছি। তো দিন শেষে দেখা যাচ্ছে যে মানে নিজের প্রতি নিজের একটা স্ট্রেস ফিল হওয়া। তো সেই সময় যেটা হয়েছে যে প্রথম দিনের ঘটনা যখন হলো আপনার ওই মেট্রো রেলটা যখন ভাঙলো, তারপরে ওই যে সাবেক প্রধানমন্ত্রী যখন আসলেন, এসে যখন কান্নাকাটি করলেন, তখন আমি খুবই অবাক হয়েছি। কারণ হলো এই জিনিসটা মানে সেই দিন কিন্তু অনেক মানুষ মারা গেছে, আমরা বিদেশ থেকে জানতেছি, কিন্তু বাংলাদেশের টিভিতে কোনো খবর দেখাচ্ছে না, আর ফেসবুক টেসবুক তো চলে না। তো আমি যখন বাসায় কথা বলার চেষ্টা করছি, তারা আমাকে বললো যে এরকম কোনো কিছু তাদের কোনো কিছু বলেই নেই। লিটারালি তারা শুধু জানতেছে যে মেট্রো রেলের একটা ঝামেলা হয়েছে, মেট্রো রেলের একটা ক্ষতি হয়েছে, সেটা নাকি টিভিতে বলা হচ্ছে। তো আমি একটু নড়ে চড়ে বসলাম। তখন আমার মানে আমার আমার এত রাগ হচ্ছিল এবং আমি চিন্তা করতেছিলাম যে তাহলে বাংলাদেশে মানুষের জীবনের মূল্যটা কতটুকু, তাই না? কতটুকু মানে একটা বস্তুকেন্দ্রিক চিন্তা ভাবনা করতেছে। সেই সময় আমার এই ঘটনাটার কথা মনে পড়ছে যে আসলে ওই যে আমার যে কলিগ যে বলছিল যে বাংলাদেশ জার্মানিতে একটা হিউম্যান বিইংয়ের মানে হলো লাইফের ভ্যালু কত সেটা নির্ধারণ করা যায়, তাহলে বাংলাদেশের মানুষের লাইফের ভ্যালু কত? এবং আমার তখন মাথায় আসলো তাহলে অবশ্যই বাংলাদেশের মানুষের লাইফের ভ্যালু এতটাই ছোট বা এতটাই কম যে গভর্নমেন্ট, যে কোনো গভর্নমেন্টই হোক না কেন, তাদের কাছে বাংলাদেশের ওই মানে 1-2টা প্রাণ চলে গেল, 4-5টা প্রাণ চলে গেল, 100-200 প্রাণ চলে গেল, তাদের কাছে আসলে ওটা কোনো মাইনে রাখে না। বিকজ সেই মানে মনিটারি ভ্যালুটা গভর্নমেন্টের কাছে খুবই কম। আমরা হয়তো চিন্তা করতে পারি যে আসলে বাংলাদেশ না বলি, মানুষের জীবনের লাইফের মনিটারি ভ্যালু থাকা উচিত না, বাট আমি মনে করি মানুষের জীবনের মনিটারি ভ্যালু থাকা উচিত। এবং মনিটারি ভ্যালু যদি থাকে তাহলে হলো মানুষের জীবনের গুরুত্ব বেড়ে যায়। কথা হলো মানুষের জীবনের গুরুত্ব বেড়ে যায়। তারপরে আমি অনেক ঘাটাঘাটি করলাম এবং সেই ওই দিন থেকে মানে সম্ভবত 16 বা 17 তারিখের দিক থেকে আমি চেষ্টা করছিলাম যে এই ভিডিওটা আমি বানাবো। প্রথমে আমি ভাবছি যে ওই দিনই বানাই দিব, বাট পরে দেখা গেল যে মানে আমি খুব
নিজেকে একটু ভয় ফিলই করতেছিলাম, কারণ আবার চিন্তা করছিলাম দেশে ফ্যামিলি আছে, তখন আবার ওই যে উস্কানিমূলক ভিডিওর দিকে চলে যায় কিনা এই ভিডিওটা। এই জন্য আসলে আমি চিন্তা করছিলাম যে পরে বানাবো, পরে আস্তে আস্তে সাহস সঞ্চয় করতে 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 তো ভাবলাম যে এই ভিডিওটা দিয়েই আমাদের পরবর্তী স্বাধীনতা যেটা আমরা চিন্তা করছি সেই স্বাধীনতার ভিডিওটা শুরু হয়ে যাক। তো আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি এইটার উপরই হবে যে আপনার জীবনের মূল্য বাংলাদেশের কাছে কতটুকু সেটা আমরা আজকে জানার চেষ্টা করব এবং কম্পেয়ার করার চেষ্টা করব আদার্স কান্ট্রিগুলোর কাছ থেকে। এবং এটা আপনার খুব ভালো একটা জিনিস হবে, কারণ হলো আপনারা যখন হায়ার ডেস্টিনেশন নিয়ে কাজ করবেন, আপনারা যখন চিন্তা করবেন যে আপনারা বাইরের দেশে আসবেন, তাহলে অবশ্যই অবশ্যই এমন কোনো কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করবেন যেখানে হলো আপনার জীবনের ভ্যালুটা বেশি দিচ্ছে গভর্নমেন্ট, আপনার জীবনের ভ্যালুটা বেশি দিচ্ছে সেই দেশ। চলেন শুরু করা যাক। তো প্রথমে ভিডিওতে যদি আমরা আরও ডেপথে যাওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের একটা জিনিস একটা টার্ম নিয়ে একটু খেলা করতে হবে বা একটা টার্ম নিয়ে এই সংজ্ঞাটা জানতে হবে, সেটা হলো ভ্যালু অফ আ স্ট্যাটিস্টিক্যাল লাইফ। এটাকে আমরা সংক্ষেপে বলি ভিএসএল। তো আমি যখন ঘাটাঘাটি করলাম তখন এই টার্মটাই অ্যাকচুয়ালি আমাদের সামনে আসছে। তো এই ভিএসএল জিনিসটা কি? এই ভিএসএল জিনিসটা হলো যে কিছুটা হলো যে আপনি যখন একটা সমাজের অংশ হন, সেই সমাজ আপনার জীবনের মৃত্যু ঝুঁকি কমানোর জন্য আপ টু কত টাকা খরচ করতে রাজি আছে সেটাকে বলা হয় ভিএসএল। অর্থাৎ সহজ কথায় একটা সমাজ আপনার জীবন বাঁচাইতে কত বেশি টাকা খরচ করতে পারে বা আপ টু কত টাকা খরচ করতে পারে সেটাই হলো ভিএসএল নির্ধারণ করে। মানে আমি যদি ইনডাইরেক্টলি বলতে চাই তাহলে হলো যে আপনার সমাজে আপনার জীবনের মূল্যটা কতটুকু সেটা ভিএসএল মনিটারি ওয়াইজ একটা ভ্যালু আপনাকে ক্রিয়েট করে দেয়। তো দ্যাটস কল ভিএসএল। তো এই ভিএসএল জিনিসটা তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে মূলত, বাট আশেপাশে আপনার দেশ ওয়াইজ অনেকগুলো জিনিস আছে বা অনেকগুলো ফ্যাক্টর থাকতে পারে, মোটামুটি তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে। প্রথমটা হলো ইনকাম। আপনার দেশের ইনকাম যদি কম হয় তাহলে আপনার ভিএসএল কম হবে, আপনার দেশে ইনকাম যদি বেশি হয় তাহলে আপনার ভিএসএল বেশি হবে। কারণটা কি? ধরেন যে জার্মানিতে ভিএসএল অবশ্যই বেশি, তার কারণ হলো জার্মানিতে মানুষজন যেই পরিমাণ টাকা কামাই করে বা যেই পরিমাণ টাকা গভর্নমেন্টকে দেয় সেটা দিয়ে মানে হলো ওই দেশটা বা জার্মানি অনেক বড় রিচ বা অনেক বেশি রিচ, মানে হলো তার কাছে টাকা প্রচুর পরিমাণে আছে, তার কাছে টাকা বেশি অনেক পরিমাণে আছে, তার মানে হলো যে ওখানকার মানুষজন বেশি টাকা ইনকাম করে, তার মানে হলো এখানকার মানুষজন বেশি টাকা ভ্যালু ক্রিয়েট করে এবং বেশি টাকা দেওয়ার কারণে যেটা হয় যে জার্মানির তথা অন্যান্য কান্ট্রি যদি করি সেই সব কান্ট্রির ভিএসএল বেশি। অন্য দিক থেকে যদি আমি বাংলাদেশের কথা চিন্তা করি, বাংলাদেশের ভিএসএল কম। দুই নম্বর যে জিনিসটা হলো সেটা হলো গভর্নমেন্ট পলিসি। সহজ কথায় গভর্নমেন্ট পলিসি যদি ভালো হয় তাহলে মানুষের লাইফ এক্সপেক্টেন্সি বাড়ে, মানুষজন ভালো মতো কাজ করতে পারে এবং ওয়ার্ক লাইফ ব্যালেন্স তো অবশ্যই আছে, এবং যদি ভালো মতো কাজ করতে পারে তাহলে হলো ভালো অনেক টাকা দেয়, অনেক টাকা দিলে মানে হলো যে ভিএসএল পরিমাণ বাড়ে, তার মানে হলো বাংলাদেশের মতো, বাংলাদেশে তো বাড়ে না, অন্য দেশে বাড়ে এবং সেটা দেখা যায় যে ভিএসএল পরিমাণ বাড়ার কারণে ওই দেশটা অনেক বেশি রিচ হয়ে যায়। তিন নম্বর যেটা হলো কালচারাল অ্যাটিটিউড, মানে হলো অবশ্যই সহজ কথায় বাংলাদেশের যে কালচার জার্মানি কালচার তো এক হবে না, বাংলাদেশের যে কালচার ফুড কালচারের কথাই চিন্তা করেন খুবই খুবই ডিফারেন্ট। তো একটা কালচারের উপর ডিপেন্ড করেও আসলে এই ভিএসএলটা বাড়ে কমে। কারণ হলো আপনি যদি চিন্তা করেন হেলদি ফুড যদি হয়, নিউট্রিশনাস ফুড যদি জনগণ খায়, তার মানে হলো ভালো কাজ করতে পারবে, ভালো কাজ করা যদি করতে যদি চায় তাহলে আপনার ভালো যদি কাজ করতে পারে তাহলে হলো বেশি টাকা কামাই করবে, বেশি টাকা যদি কামাই করে তাহলে যেটা হবে যে বেশি কি বলবো ভিএসএল ক্রিয়েট করতে পারতেছে, মানে হলো তাদের জীবনের মূল্যটা রাষ্ট্রের কাছে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তো এই ভিএসএলটাকে যদি আমি খুব ইজিলি বোঝানোর চেষ্টা করি তাহলে খুবই একটা বাস কোম্পানির উদাহরণ দেওয়া যেতে পারে। ধরেন যে বাস কোম্পানি হলো একটা দেশ এবং বাস কোম্পানির আন্ডারে অনেকগুলো বাস আছে এবং অনেকগুলো বাসকে আপনি হিউম্যান বিইংয়ের সাথে চিন্তা ভাবনা করতে পারেন বা চিন্তা করতে পারেন। তো একটা বাস যদি মানে যদি না চলে একদম ব্র্যান্ড নিউ যদি হয় তাহলে কি হয়, ওই বাসটা আসলে কেনার জন্য একটা টাকা খরচ করতে হয়। তো এই কেনার জন্য যে টাকা খরচ করতে হয় সেটা ভিএসএল আপনি চিন্তা করতে পারেন যে একটা হিউম্যান বিইংকে কিনতে একটা রাষ্ট্রের পক্ষে কী পরিমাণ টাকা খরচ করতে হচ্ছে সেটা হলো ভিএসএল নির্ধারণ করে। এখন ভিএসএল আপনার যে কোনো মানুষেরই একটা মূল্য, যার মানে হলো যে মানে আপনার একটা হিউম্যান বিইংয়ের মধ্যে একটা আত্মা ঢুকে গেছে, তার মানে সে চলাফেরা করতে পারে, সে ভালো কাজ করলো, সে বড় লোক হইলো, সে গরিব হইলো, ডাজন্ট ম্যাটার, ওই একটা হিউম্যান বিইং অ্যাজ আ হার্ডওয়্যার চিন্তা করেন যদি, তাহলে হলো তার যে ভ্যালুটা সেটা হলো ভিএসএল। এর উপরে যেটা হয় ভ্যালু এডিশন মানে হলো যে একটা বাস যখন চলে তখন কি হয়, সেখান থেকে টাকা কামাই হয়, আস্তে আস্তে সেটাতে প্রফিটের দিকে যায় এবং তারপর আস্তে আস্তে কোম্পানি মানে হলো প্রফিট করতে করতে থাকে, রাইট? তো মানুষের ক্ষেত্রেও সেম, মানুষের চিন্তা করে মানুষজন পড়াশোনা করে বড় হয়, তারপরে হলো কি
কাজ করে সেটা হলো মানুষকে মানে হলো মানুষের পক্ষ থেকে টাকাটা আসে এবং সেই টাকাটা কি হয় গভর্নমেন্টের কাছে যায়, দেশের কাছে যায়। তো জিনিসটা দেখা যায় যে অ্যাজ এ বাস কোম্পানি আপনার যেরকম লাভ হচ্ছিল, অ্যাজ এ রাষ্ট্র বা অ্যাজ এ গভর্নমেন্ট বা অ্যাজ এ হোল দেশ বা হোল নেশন, আপনার ওই যে মানুষের যে টাকাটা বা মানুষের যে ইনকাম সেটা দিয়ে আস্তে আস্তে লাভ হবে। তো এই ভিএসএলটা আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন কোনো দেশের গভর্নমেন্টের পলিসি নির্ধারণ করেন। কারণ আপনার কাছে যদি আপনার ধরেন গভর্নমেন্টের কাছে যদি হিউম্যান বিইংয়ের মানে হলো তার মানুষের যদি লাইফের মনিটারি ভ্যালু এতই কম থাকে, তখন আসলে গুরুত্বটা কমে যায়, সাধারণ মানুষের কথা সে চিন্তা খুব কম করে। তো এটা কিন্তু বাংলাদেশ তথা অন্যান্য যেসব জায়গায় হলো ভিএসএল কম, সেই সব জায়গায় কিন্তু খুব ইজিলি বোঝা যায়। তো আমরা যদি কিউমুলেটিভভাবে কোনোভাবে বাংলাদেশে থেকে বা বাংলাদেশের বাইরে থেকে কোনোভাবে যদি আমাদের দেশের হিউম্যান বিইংয়ের লাইফের মনিটারি ভ্যালু অনেক বাড়াইতে পারি, তাহলে সেটা গভর্নমেন্টের কাছে কি হবে, অনেক বেশি পাওয়ারফুল হবে এবং গভর্নমেন্ট সেটা আসলে সমীহ করবে না। এখন যেটা হয় যে গভর্নমেন্ট সমীহ করে, কারণ হলো মানুষের জীবনের ভ্যালু তার কাছে খুবই কম, মনিটারি ভ্যালু খুবই কম, গুরুত্ব খুব কম দেয়। যাই হোক, এখন আমি একটু বলতে চাচ্ছিলাম সেটা হলো যে অন্যান্য দেশের কী ধরনের ভিএসএল এবং আমাদের দেশের কী ধরনের ভিএসএল, জাস্ট একটা তুলনামূলক একটা আলোচনা বা তুলনামূলক একটু ধারণা দেওয়ার চেষ্টা করা, যাতে হলো আপনারা নিজেদেরকে একটু চিন্তা ভাবনা করতে পারেন যে আমরা আসলে কতটা পিছনে আসি বা কতটা নিচে আসি। এবং আমরা যদি নিজের লাইফের ভ্যালুটা খুব বেশি দেওয়ার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় কিউমুলেটিভভাবে আমরা হোল নেশনের ভিএসএলটা বাড়াইতে পারবো, হোল নেশনের লাইফের ভ্যালুটা বাড়াইতে পারবো, মানে হলো জীবনের মূল্যটা বাড়াইতে পারবো। শুনতে খুবই সুন্দর লাগে যে আমরা যদি নিজের জীবনের মূল্যটা যদি আস্তে আস্তে বাড়াই এবং আশেপাশে সবাই যদি নিজেদের লাইফের যে মূল্যটা বা ভ্যালুটা সেটা যদি আস্তে আস্তে বাড়ায়, তাহলে কিন্তু দেশ কিন্তু বেশ ভালো করবেই বলে আমার মনে হয়। তো চলেন শুরু করি কম্প্যারিজনটা। এবং বলে রাখা ভালো যে সেটা হলো ইউএসডিতে করতেছি, এবং এটা একদম কম্প্যারিজন বলা যাবে না, বিকজ বিভিন্ন দেশ তো বিভিন্ন রকম এবং বিভিন্ন দেশের ফ্যাক্টরগুলো বিভিন্ন রকম, গভর্নমেন্টের পলিসিও বিভিন্ন রকম। জাস্ট টু কম্পেয়ার, আপনারা জাস্ট একটু দেখবেন যে মানে সবচেয়ে হাইয়েস্ট লেভেলে যারা আছে তাদের ইউএসডি তাদের ভ্যালুটা কেমন এবং যারা নিচে আছে তাদের ভ্যালুটা কেমন। চলেন প্রথমে শুরু করি ইউএসএ। তো ইউএসএর ভ্যালু, ইউএসএ হলো সবচেয়ে বেশি ভিএসএল দেয়, মানে ইউএসএতে একজন নাগরিক বা একজন মানুষ যদি থাকে, তার জীবনের ভ্যালুটা অনেক বেশি দেওয়া হয়, এবং সেটা হলো $10 মিলিয়ন, মানে হলো $1 কোটি। $1 কোটি হলো একটা সিঙ্গেল মানুষের জীবনের মূল্য দেয়, সেটা হলো ইউএসএ। ইউকে দেয় হলো $2.3 মিলিয়ন, সেদিকে হলো অস্ট্রেলিয়া দেয় হলো $3.2 মিলিয়ন, ইউকে দেয় 2.3 আর অস্ট্রেলিয়া দেয় হলো $3.2 মিলিয়ন। কানাডা দেয় হলো $5.3 মিলিয়ন। ইইউ এর বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন রকম, ধরেন যে ছোটোখাটো কান্ট্রিগুলোতে যদি যান, যেগুলোতে মনে করেন যে ইকোনমি এত বেশি ভালো না, সেগুলো হলো $1.1 মিলিয়ন মতো দেয়, এবং যত হাই লেভেলে যাবে তত বাড়বে। এবং হাইয়েস্ট লেভেলে যেগুলো আছে যেমন জার্মানি, তারপর হলো ফ্রান্স, তারপর হলো নেদারল্যান্ডস, ডেনমার্ক, ফিনল্যান্ড, এরা হলো 3 থেকে 3.5 মিলিয়ন ইউএসডি বা ইউএস ডলারের মতো দিয়ে থাকে একটা জীবনের ভ্যালু, মানে একটা মানুষের মূল্য। মানে সহজ কথায় আমার জীবনের মূল্য এখন হলো কাইন্ড অফ $3 মিলিয়ন। $3 মিলিয়ন মানে হলো বেশ চড়া মূল্য কিন্তু। এরপর চলে আসি আমাদের এশিয়ান কান্ট্রিগুলো। এশিয়ান কান্ট্রি যদি চিন্তা করেন, তাহলে প্রথমে আসবে চায়নার যেটা হলো সেটা হলো যে খুবই কমে যাবে, মানে এশিয়াতে ঢুকলেই আমাদের লাইফের ভ্যালু কমে যায়। এবং সেটা কতটুকু আমি বলি, সেটা হলো যে $1,75,000 থেকে $4.5 লাখ $4.5 লাখ কিন্তু। এরপর সাউথ কোরিয়া যদি আসেন, সাউথ কোরিয়া হলো $7 লাখ। কত? $7 লাখ। 7 লাখের সাথে কিন্তু 100 আরও গুণ করতে হবে যদি টাকায় যদি আপনি চিন্তা করেন, 100 বা 120 চিন্তা করেন, এখন 120, বাট মানে যদি ধরে নেন আর কি, যেটা আমরা আগে ধরতাম 100 যদি ধরে নেন, তাহলে হলো 100 দিয়ে গুণ করবেন, যেটা হবে সেটাই হলো আপনার মনিটারি ভ্যালু আপনি যদি সাউথ কোরিয়ায় থাকেন। এখন চলে আসেন যে আমরা আমাদের সাউথ এশিয়ার মধ্যে যে কান্ট্রিগুলো, যেটা আমরা সবসময় বলি ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এই তিনটার মধ্যেই তো কম্পিটিশন হয় সবসময়। তো ইন্ডিয়াটা নিয়ে শুরু করি। যদি শুরু করি, অবশ্যই ইন্ডিয়ার ভিএসএল বেশ কম। তো ইন্ডিয়ার ভিএসএল এর প্রথম যেই জিনিসটা পাইছিলাম বা প্রথম ডেটা যেটা পাইছিলাম, সেটা হলো যে $600 থেকে 600 থেকে $24,000। আরেকটা জায়গায় পাইছি হলো $6,000 থেকে $24,000। তার মানে হলো আপনি যদি টাকায় চিন্তা করেন, মানে হলো যে যদি সর্বনিম্ন ধরি যে ডেটাটা, সেটা হলো 600, মানে হলো 50,000 টাকা থেকে 24 লাখ পর্যন্ত। 50,000 টাকায় আপনি একটা মানুষের
জীবন কিনতে পারবেন। কি অদ্ভুত ব্যাপার। তাহলে ইন্ডিয়া যেটা হলো যে $600 থেকে $24,000, সেই জায়গায় পাকিস্তানের হলো $1,000 থেকে $7,000। মানে হলো পাকিস্তানে আপনি একটা মানুষের জীবন যদি কিনতে চান তাহলে হলো 1 লাখ টাকা থেকে 7 লাখ টাকা আপনার খসাইতে হবে। এবং সবচেয়ে সর্বশেষে আমি যেটা বলতে চাই সেটা হলো বাংলাদেশের যে ভ্যালুটা সেটা হলো যে $2,000 থেকে $10,000, $10,000 তার মানে হলো যে 2 লাখ টাকা থেকে 10 লাখ টাকার মধ্যে আপনি একটা লাইফ কিনা বেচা করতে পারবেন। মাত্র 10,000 টাকা থেকে মাত্র 10 লাখ টাকা, মাত্র 2 লাখ টাকা থেকে 10 লাখ টাকার মধ্যে। একটা জায়গায় দেখছি আমি 50,000ও আছে, মানে 50,000 থেকে 10 লাখ টাকা লেখা ছিল এক জায়গায়। তার মানে হলো সহজ কথায় বলতে গেলে যে বাংলাদেশের গভর্নমেন্টের কাছেই বলেন না কেন, অথবা বাংলাদেশের নিজেদের মানুষেরই ভ্যালু বা জীবনের মূল্য অনেক কম। এই জন্য আমরা মেট্রো রেল নিয়ে কান্নাকাটি করতেছিলাম, কারণ আমাদের সাধারণ পাবলিকের আসলে জীবনের ভ্যালু গভর্নমেন্টের কাছে থাকে না, কোনোদিনও ছিল না। তবে এটা ক্রিয়েট করতে হবে। যদি আমরা ক্রিয়েট করতে পারি কিউমুলেটিভভাবে, যদি গভর্নমেন্ট হেল্প করে, তাহলে বাংলাদেশ কিন্তু অনেক ভালো একটা দেশ হিসেবে পরিচিতি লাভ করতে পারে। লাস্টে একটা জিনিস বলতে চাই, সেটা হলো যে সিঙ্গাপুরের উদাহরণটা দিয়ে দেই। সিঙ্গাপুর, আমরা যখন শ্রমের মর্যাদা পড়তাম, আমাদের একটা রচনা ছিল, আমার মনে আছে, শ্রমের মর্যাদা, এবং সেটা আমি খুব সুন্দরভাবে মুখস্থ করছিলাম। খুবই ফেভারিট একটা রচনা ছিল শ্রমের মর্যাদা, এবং সেটা আমাদের সময় এসএসসিতেও আসছিল। তো শ্রমের মর্যাদা যেই রচনাটা আমি পড়ছিলাম, সেখানে একটা লাইন ছিল, সেটা হলো যে সিঙ্গাপুরকে নিয়েছিল। সিঙ্গাপুর এবং বাংলাদেশের অবস্থা খুব সম্ভবত 1990 সালের আগে পাশে একই রকম ছিল। এবং মজার বিষয়, এখন বর্তমানে সিঙ্গাপুরে একটা জীবনের মূল্য হলো $1.5 থেকে $3 মিলিয়ন। সেই জায়গায় 2024-এ দাঁড়ায় আমি বলছি বাংলাদেশে একটা জীবনের মূল্য হলো 2,000 থেকে $10,000। মাত্র 2 লাখ টাকা থেকে 10 লাখ টাকা। যাই হোক, তো এটা আসলে বাড়াইতে হবে। কিভাবে বাড়াইতে হবে আমি জানি না, তবে যদি আমরা নিজেদের জীবনের মনিটারি ভ্যালু বাড়াইতে পারি, তাহলে সেটা কিন্তু সবচেয়ে ভালো আউটপুট দিবে হলো কিউমুলেটিভভাবে একটা নেশনের জন্যই। কারণ হলো, আপনি যদি চিন্তা করেন যে আপনার মনিটারি ভ্যালু যত বাড়বে, গভর্নমেন্ট কিন্তু আপনাকে এত বেশি তুচ্ছ-তাচ্ছিল্য কোনোদিনও করতে পারবে না। এবং তুচ্ছ-তাচ্ছিল্য যদি না করতে পারে, তখন যত বড় বড় প্রজেক্ট নেবে, তত বড় বড় প্রজেক্টে চিন্তা করবে যে আসলে আমার সাধারণ মানুষের কতটুকু লাভ হচ্ছে, এই সাধারণ মানুষের জীবনের কতটুকু লাভ হচ্ছে, সাধারণ মানুষের জীবনের মৃত্যু ঝুঁকি কতটুকু কমাচ্ছে, রিস্কটা কতটুকু কমাচ্ছে, সেটা আসলে গভর্নমেন্ট তখন চিন্তা করবে। এখন তো আসলে আগে তো চিন্তা করতো না। আমি জানি না এখন কি হবে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পরে। আমি খুবই আশাবাদী, বাট জানি না, অনেক বেশি মেস কালেকটিভলি হয়ে আছে। এটা আসলে খতম করা, তারপর সেখান থেকে নতুন শুরু করা, আই ডোন্ট নো এত ইনাফ টাইম পাবে কি পাবে না, বাট আশাবাদী। বাট আগে যারা ছিল তারা আসলে চিন্তা করছে, অলওয়েজই চিন্তা করছে যে আপনার বাংলাদেশের সাধারণ মানুষের জীবনের মনিটারি ভ্যালু নাই, একদমই নাই। এই জন্য এইগুলোর কথা ভাবেই নাই, চিন্তাও করেন। তো যাই হোক, আজকের ভিডিওর মেদ্দা কথা একটাই, সেটা হলো আপনারা নিজের জায়গা থেকে নিজের জীবনের মনিটারি ভ্যালুটা বাড়ানোর চেষ্টা করেন। এই জায়গা থেকে বের হয়ে যান যে আপনার জীবনের মূল্য অসীম, বা একদম মানে ওই যে বলি না যে জীবনের মূল্য তো দেওয়া যায় না, মানে সেইভাবে তো দেওয়া যায় না, বাট একটু ম্যাথমেটিক্যাল চিন্তাভাবনা করেন এবং একটু স্ট্যাটিস্টিক্যাল চিন্তাভাবনা করেন যে আপনার নিজের জীবনেরও কিন্তু একটা মনিটারি ভ্যালু আছে, এবং সেই নিজের মনিটারি ভ্যালুটা আছে দেখেই আপনি আপনার জীবনকে সামহাও একটু না একটু হইলেও মূল্যায়ন করেন, একটু না একটু হইলেও উন্নতি করার চেষ্টা করেন, একটু না একটু হইলেও টাকা কামানোর চেষ্টা করেন, একটু না একটু হইলেও নিজেকে একটু নিজের সাথে মূল্যায়ন করার চেষ্টা করেন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। হোপফুলি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই মানুষকে স্প্রেড করতে ভুলবেন না। ফেসবুক পেজটা আমি চালু করে দেবো আজকেই, যে কস্তাস ব্লগ আপনারা লিখে টাইপ করলেই পেয়ে যাবেন। এই তো, আগামী ভিডিওতে দেখা হবে আবার। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চাও।